কাউকে অন্ধ বিশ্বাস করার পরিণতি কতটা নির্মম হতে পারে যে সেটা একজনকে তার মৃত্যু অবধি ঠেলে দেয়। কিন্তু মৃত্যুর পরও যদি সে আর একটা সুযোগ পায়, তাহলে কি সে তার ভাগ্য বদলাতে পারবে? সেই নিয়ে আজকের ভীষণ ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আইভি এবং অলিভারকে দেখতে পাই, যারা একটি শীতের রাতে ঠান্ডার মধ্যে কাঁপছিল এবং ভিক্ষা করছিল। তখনই সেখানে একটি ধনী পরিবারের মহিলা এবং তার মেয়ে আসে। এবার মেয়েটি অর্থাৎ লিলি তাদের বেশ কিছুটা টাকা দেয়। তখনই আইভি মহিলাটির হাত ধরে বলে যে আমাদের দয়া করে সাহায্য করুন, আমরা অনাথ। লিলি আইভির ভাই অলিভারকে দেখিয়ে বলে যে মা, আমার এই বাচ্চা ছেলেটাকে পছন্দ হয়েছে, চলো আমরা ওকে বাড়ি নিয়ে যাই। লিলির মা ভাবে যে আমি তো সারাদিন কাজেই ব্যস্ত থাকি, লিলিকে সময় দিতে পারি না, তা ওর যদি কোনো একটা কম্প্যানিয়ন হয় তাহলে তো বেশ ভালোই হয়। এবং সেই ভেবে তিনি ওই ভাই বোনকে বলেন যে তোমরা কি জিয়াং ফ্যামিলিতে জয়েন করতে চাও। অলিভার বলে যে দুই বেলা ভরপেট খেতে পেলে আমি যে কোনো কিছু করতে রাজি আছি। এই বলে সে লিলির হাত ধরে। কিন্তু তার নজর তখন ছিল লিলির মায়ের দামি ব্যাগ, আংটি এবং গয়নার ওপর। এবার আমরা ১৯ বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে এই অলিভারই লিলিকে বন্দি হিসাবে রেখেছিল। অলিভার বলে যে লিলি, তুমি নিশ্চয়ই ভাবোনি কোনোদিন তোমাকে এই দিনটাও দেখতে হবে। তোমার মা মারা গেছে, তোমাদের সব সম্পত্তি এখন আমার। কেমন লাগছে তোমার এখন? লিলি কাঁদতে কাঁদতে বলে যে তুমি কেন এমন করলে? জিয়াং ফ্যামিলি তোমাদের অ্যাডপ্ট না করলে তোমরা এখনো রাস্তায় রাস্তায় ঘুরতে। আমরা তোমাদেরকে ঠাঁই দিয়েছি, দেখভাল করেছি। আমি তোমাকে কত ভালোবাসতাম, কিন্তু আমি জানতাম না তুমি এতটা অকৃতজ্ঞ হবে। অলিভার তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে অকৃতজ্ঞ? তুমি কি ভাবো আমি জানি না? তোমার পরিবারের চোখে আমি সব সময় বাড়ির চাকরই ছিলাম। আজ আমার কাছে যা আছে এই সব আমি ডিজার্ভ করি। তখনই সেখানে অলিভারের গার্লফ্রেন্ড মিয়াও আসে এবং বলে যে অপারেশনের জন্য আমরা রেডি। মিয়ার সাথে কিছু ডক্টররাও সেখানে আসে। আসলে তারা প্ল্যান করেছিল অপারেশনের মাধ্যমে লিলির অর্গ্যানগুলি নিয়ে সেগুলি পাচার করবে। লিলি তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। সে চেঁচিয়ে বলতে থাকে যে তোমাদের মৃত্যু যেন এর থেকেও ভয়ঙ্কর হয়। অলিভার ডক্টরদের নির্দেশ দেয় যে কোনো রকম অ্যানাস্থেশিয়া ছাড়াই যেন তারা অপারেশন করে। লিলি চেঁচাতে থাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবং কিছুক্ষণ পর সেখানে হাজির হয় জেমস। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছিল। লিলির আর বাঁচার কোনোই সম্ভাবনা ছিল না। জেমস কাঁদতে থাকে যে লিলি, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। লিলি বলে যে কেঁদো না, আমার মতো মানুষের বেঁচে থাকার কোনো যোগ্যতা নেই। এবং সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবং সেখানেই আমরা অলিভার এবং লিলির স্কুল লাইফের একটি ফটো দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে বর্তমান সময় অর্থাৎ ২০২৪ থেকে সময় পিছিয়ে ২০১৪-তে চলে যায়। এবং লিলির আত্মা তার স্কুল লাইফে লিলির দেহে প্রবেশ করে, অর্থাৎ মারা যাওয়ার পর আবারও তার পুনর্জন্ম হয়। এবং সে দেখে সে তার স্কুলে দাঁড়িয়ে। সে বুঝতে পারে যে সে বেঁচে আছে এবং তার গায়ে হাত পায়ে কোনো ইনজুরিও নেই। এবং সে তার সামনে অলিভারকে দেখতে পায়। তার মনে পড়ে যায় যে ভবিষ্যতে অলিভার তার সাথে কি করতে চলেছে। এবং বর্তমানেও অলিভার তার উপর চেঁচাচ্ছিল। অলিভার বলছিল যে তোমাকে বললাম না মিয়াকে বইটা ফেরত দাওনি কেন? এবং লিলি তাকে ঠাস করে ২ চড় মারে। অলিভার বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? লিলি তখনই খেয়াল করে যে সে তার ইউনিভার্সিটিতে, অর্থাৎ সে ১০ বছর অতীতে চলে এসছে। অলিভার বলে ওঠে যে এক্ষুনি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে আদেশ দিচ্ছি। লিলি বলে যে তুমি আমাকে আদেশ দেবে, এবং সে আবারও ঠাস করে এক চড় মারে। লিলি অলিভারকে বলে যে তোমার পরিচয় তুমি ভুলে যেও না, তুমি আমাকে আদেশ দেওয়ার কে? অলিভার ভাবে যে আজ হঠাৎ লিলির কি হলো, এবং সে বলে যে তুমি যদি আমার আসল পরিচয় কারোর সামনে বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু কখনোই তোমাকে ক্ষমা করব না। এবার লিলি মনে মনে ভাবে যে অতীতে সে অলিভারকে ভালোবেসে অনেক অন্যায় সহ্য করেছিল। যেহেতু লিলি অলিভারকে ভালোবাসতো তাই জন্য সে অলিভারের কথা মতো সবকিছু করত। অলিভার তাকে বলেছিল যাতে ইউনিভার্সিটিতে সে সবাইকে বলে যে অলিভারই আসল জিয়াং ফ্যামিলির সন্তান, আর লিলি তাদের চাকরানির মেয়ে। এবং লিলি ও অলিভারের প্রেমে পড়ে এই মিথ্যে কথাটাই ইউনিভার্সিটিতে সবার সামনে বলেছিল। তাই জন্য ইউনিভার্সিটির সবাই সেটাই জানে। অলিভারের জন্য খাবার সার্ভ করা, তার গাড়ি ব্যবহার করতে দেওয়া, তার টাকা ব্যবহার করতে দেওয়া, এমন অনেক কিছুই লিলি করেছিল।
এবং তার প্রতিদান সে তো হাতে নাতেই পেয়েছে, কিন্তু সেগুলো বদলানোর সে আর একটা সুযোগ পেয়েছে। লিলি অলিভারকে বলে যে তুমি জিয়াং ফ্যামিলির একজন পোষ্য। অলিভার তাকে আড়াল করে বলে যে তুমি কি বলছো এসব ভুলভাল। লিলি বলে যে ভুলভাল, তুমি নিজে জানো তোমার আসল পরিচয় কি। অলিভার ভাবে যে একটা বই ফেরত দিতে বলেছে বলে এরকম করছে, তাহলে আমি নিজেই ফেরত দিয়ে দিচ্ছি। লিলি তাকে বলে যে অলিভার, দরকার হলে তুমি একটুখানি ওষুধ কিনে নাও, যাতে তোমার স্মৃতি ঠিক থাকে, নিজের পরিচয়টা যাতে তোমার মনে থাকে। এবার ওখানে আমরা অপর দুজন স্টুডেন্টকেও দেখতে পাই, যাদের নাম ছিল বেলা এবং ক্যারেন। এবার স্কুলের সবাই যেহেতু জানতো যে অলিভার জিয়াং ফ্যামিলির সন্তান, তাই জন্য তারা লিলিকে বলে যে তোমার এত সাহস হলো কি করে যে ওদের বাড়ির চাকর হয়ে ওর সাথে এইভাবে কথা বলছো। লিলি বলে যে আচ্ছা, তাহলে তোমরা ওর কথায় বিশ্বাস করো। ক্যারেন বলে যে ওর কথায় বিশ্বাস করবো না তো কি তোমার কথায় বিশ্বাস করব? তোমাকে খুব তাড়াতাড়ি কাঁদতে হবে। লিলি মনে মনে ভাবে যে আমি আর একটা সুযোগ পেয়েছি, এবার আমি আর ওদের ছাড়বো না। তখনই সেখানে লিলির বেস্ট ফ্রেন্ড স্টেলা আসে। স্টেলা বলে যে তুমি ঠিক আছো তো? লিলির মনে পড়ে যে স্টেলা সবসময় তাকে অলিভারের থেকে দূরে থাকতে বলতো, এমনকি এই কারণেই তাদের বন্ধুত্বে চিড় ধরেছিল। স্টেলা বলে যে তুমি আবার অলিভারকে রাগিয়ে দিলে, এবার তো তোমার আর লাঞ্চ জুটবে না। লিলি বলে যে কেন, এতক্ষণে তো জিয়াং ফ্যামিলির শেফের লাঞ্চ নিয়ে চলে আসার কথা ছিল। স্টেলা বলে যে তুমি কি ভুলে গেলে, তুমি অলিভারকে চটিয়ে দিলেই ও আর তোমাকে খেতে দেয় না, অনাহারে রাখে। লিলি বলে যে তাই না, ঠিক আছে তাহলে দেখা যাক। এবার আমরা দেখতে পাই লিলিদের বাড়ি থেকে শেফরা তাদের জন্য স্পেশাল লাঞ্চ নিয়ে আসে। তারা ক্লাসরুমের বাকি স্টুডেন্টদের বার করে দেয় এবং লাঞ্চ অ্যারেঞ্জ করে। এবার সেই কর্মচারীদের মধ্যেই ছিল অলিভারের দিদি আইভি, যে লিলিকে দেখেই বলে যে কি দেখছো, তাড়াতাড়ি পরিবেশন করো। লিলি সেই কথায় কান দেয় না এবং তার চেয়ারে গিয়ে বসে। আইভি একটু অবাক হয়ে যায়, কিন্তু সে কিছু প্রকাশ করে না। বাইরে থেকে বেলা এবং ক্যারেন বলে ওঠে যে তুমি কি নিজেকে বাড়ির মালিক ভাবছো নাকি। লিলি আইভিকে বলে যে তোমাকে কি বললাম শুনতে পাওনি, তাড়াতাড়ি সার্ভ করো। আইভি বলে যে আমরা কি অলিভারের জন্য আরো কিছুক্ষণ ওয়েট করতে পারি। লিলি বলে যে আমি জিয়াং ফ্যামিলির একমাত্র বংশধর, আমাদের পরিবারের আর কোনো সন্তান আছে বলে তোমার জানা নেই। তাছাড়া তোমার মনে রাখা উচিত যে তোমাকে কে মাইনে দেয়, যার থেকে মাইনে পাও তার হয়েই কাজ করবে। সেটাও কি তোমাকে শিখিয়ে দিতে হবে নাকি। তখনই বেলা বলে ওঠে যে তুমি আজ একটু বেশি কথা বলছো না, নিঃসন্দেহেই অলিভারই ওদেরকে মাইনে দেয়। লিলি বলে যে তাই, তাহলে আইভি তুমি নিজে মুখেই বলো তোমাকে কে মাইনে দেয়। এবার ততক্ষণই সেখানে অলিভার তার গার্লফ্রেন্ড মিয়াকে নিয়ে চলে আসে এবং লিলিকে গরম দেখায়, বলে যে তোমার এত সাহস, তুমি এখানে কি করছো, তোমার এখানে বসে খাওয়ার কোনো অধিকার নেই। লিলি বলে যে অলিভার ভুলে যেও না এটা কার বাড়ি থেকে পাঠানো হয়েছে, তাই যদি কারোর অধিকার না থাকে তাহলে সেটা তোমার। বাকিরা বলে যে আজকে লিলি পাগল হয়ে গেছে, অন্যদিন সে অলিভারের উচ্ছিষ্ট খেয়ে থাকে, সেটাই তো যথেষ্ট। এক্ষুনি অলিভার ওকে ওর ঠিক জায়গা দেখিয়ে দেবে। তারা বলে ওঠে যে অলিভার তাড়াতাড়ি ওকে উচিত শিক্ষা দাও, আমরা আর সহ্য করতে পারছি না। অলিভার ভাবে যে এখনই যদি আমি লিলির কাছে ঝুঁকে যাই তাহলে সবাই আমার আসল পরিচয়টা সহজেই জেনে যাবে। তাই সে নিজের ক্ষমতা দেখানোর জন্য লিলিকে ধাক্কা মেরে ওই ঘর থেকে বার করে দেয়। বাকিরা তাতে খুব খুশি হয়। অলিভার বলে যে আমি এখন খাবো, সবাই ঘর থেকে বেরিয়ে যাও। এই বলে সে রুমের দরজা বন্ধ করে দেয়। লিলি তখনই বাইরে থেকে তার বাড়িতে কল করে এবং বলে যে আমাদের শেফ আমার লাঞ্চটা আমাদের বাড়ির কুকুরটাকে দিয়ে দিয়েছে, এক্ষুনি ওকে আমার কাছে ক্ষমা চাইতে বলো। ক্যারেন বলে ওঠে যে লিলি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না, অলিভার তো তোমাকে যে কোনো দিন বাড়ি থেকে বার করে দিতে পারে। কিন্তু তখনই দরজা খুলে আইভি বেরিয়ে আসে এবং লিলির কাছে ক্ষমা চাইতে থাকে। আইভি লিলিকে বলে যে চলুন আপনি খেয়ে নিন আগে। লিলি দেখে যে অলিভারের অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল। সেই বলে যে ওই কুকুরের এঁঠো করা খাবার আমি খাবো না, গাড়ি বার করো, আমি বাড়ি গিয়ে লাঞ্চ করব। অপর একজন কর্মচারী সঙ্গে সঙ্গে গাড়ি বার করার জন্য চলে যায়। লিলি আস্তে করে অলিভারকে বলে যে খেলা তো এখন সবে শুরু হয়েছে, এবার দেখো কি হয়। লিলি চলে গেলে বাকিরা বলে ওঠে যে এটা কি হচ্ছে, লিলি তো চাকরের মেয়ে, তাহলে ও মালিকের মতো আদেশ কিভাবে দিচ্ছে, আর সবাই ওর কথাই বা শুনছে কেন। মিয়া বলে ওঠে যে আরে এটা কোনো বড় ব্যাপার না, লিলি আসলে জিয়াং ফ্যামিলির বহু পুরনো কাজের লোকের মেয়ে, তাই জন্য অলিভার ওনার সম্মানের জন্যই লিলিকে কিছু বলছে না। বাকিরা বলে ওঠে যে অলিভার তুমি একটু বেশি দয়ালু, তোমার এবার ওকে উচিত শিক্ষা দেওয়া দরকার, মানে চোরের মায়ের বড় গলা যাকে বলে আর কি। এবার অন্যদিকে লিলি বাড়ি ফিরে আসে লাঞ্চ করতে। তখনই আইভি তাকে খোঁটা মারে যে তোমার কি দরকার ছিল ওখানের কথাটা বাড়িতে জানানো।
এতটুকু বিষয়ে যদি তুমি এত ট্যান্ট্রাম করো তাহলে তোমাকে বিয়ে কে করবে? লিলি বলে যে তুমি আমাকে শেখাবে যে আমি কি করব? তোমরা ২ ভাই একদম একরকম। যাও, আমি তোমাকে এক্ষুনি চাকরি থেকে বার করে দিলাম। আইভি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। ততক্ষণে সেখানে অলিভার চলে আসে এবং বলে যে তুমি আমার দিদিকে অপমান করছো, ওঠো বলছি। এবং সে লিলির হাত ধরে তাকে টেনে তোলে। লিলি তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার এখনো শিক্ষা হয়নি? তুমি কি আবার আমার কাছে মার খেতে চাও? তাহলে তোমার ইচ্ছা আমি পূরণ করছি। ভুলে যাবে না যে তোমরা দুজন রাস্তায় ভিক্ষা করতে। আমরা তোমাদের থাকতে দিয়েছিলাম। আর তার বদলে তোমরা আমাকে কি দিয়েছো? রাস্তার কুকুরকে রোজ খেতে দিলেও সে একদিন লয়াল হয়ে যায়। কিন্তু তোমরা তো তার থেকেও অধম। এবং সে তার লোকদের দিয়ে আইভি আর অলিভারকে খুব মার খাওয়ায়। তার মনে পড়ে কিভাবে অলিভার তার উপর অত্যাচার করেছিল, তাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। লিলি ভাবে যে যদিও এদের মেরে ফেলাই উচিত, কিন্তু আমি এদের এইভাবে মারবো না, আরো অত্যাচার করে মারবো। এবার অলিভার বুঝতে পারে যে এই লিলি আর আগের লিলির মতো নেই। সে বলতে থাকে যে আমি সরি, আমাকে ক্ষমা করে দাও। লিলি তার লোকদের থামতে বলে। সে অলিভারকে বলে যে তোমাদের আমি ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। কাল পুরো ক্লাসের সামনে তুমি মিয়ার সাথে ব্রেকআপ করবে। অলিভার বলে যে ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু তুমি আর কখনো আমার উপর রাগ করবে না। আর আমার দিদিকেও কাজ থেকে বার করার কথা বলবে না। লিলি বলে যে ঠিক আছে। অলিভার মনে মনে ভাবে যে লিলি হয়তো এখনো আমাকে খুব ভালোবাসে আর ও মিয়াকে হিংসা করে, তাই জন্যই এসব করছে। যতদিন আমি ওকে একটু বুকে ভালোবেসে রাখবো ততদিন ও আমার হাতের মধ্যেই থাকবে। লিলি মনে মনে ভাবে যে মরে যাওয়ার থেকে অত্যাচারিত হয়ে বেঁচে থাকা অনেক বেশি কষ্টের। এখন আমি তোমাদের দেখাবো যে নরক কাকে বলে। এবার আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই এবং দেখি যে লিলি ইউনিভার্সিটি যাওয়ার জন্য গাড়িতে উঠছিল। তখনই অলিভার সেখানে আসে এবং বলে যে লিলি, আজ তুমি আমার জন্য দাঁড়ালে না? এই দেখো, আমি তোমার জন্য গরম দুধ হয়ে এনেছি। লিলি ভাবে যে বাবা, এত বছরে এই প্রথমবার অলিভার আমার জন্য কিছু করছে। জানি না ওর মাথায় এখন কি প্ল্যান চলছে। অলিভার বলে যে আসলে আমি বলছিলাম যে সামনেই তো ফাইনাল এক্সাম। এখনই যদি আমি মিয়ার সাথে ব্রেকআপ করি তাহলে ওর পড়াশোনায় ক্ষতি হতে পারে। তাই যদি এক্সামের পর করি তাহলে কেমন হয়? লিলি ভাবে যে ও এই মিল্কের বটল দিয়ে তুমি আমাকে ভোলাতে এসেছো। সে বলে যে অলিভার, তোমার হাতেই আছে তুমি কি করবে। তুমি যদি আজই ব্রেকআপ না করো তাহলে তোমার আসল পরিচয় আমি সবাইকে জানিয়ে দেব। এই বলে সে গাড়িতে উঠে যায় এবং সেই দুধের বোতলটা অলিভারের গায়ে ছুঁড়ে মারে। তার ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে যে অলিভার আজকে যাবে না? লিলি বলে যে জিয়াং পরিবারের একটি মেয়ে, সেটা আমি, তাই জন্য শুধু আমিই যাব। ড্রাইভারটি এই কথাটি শুনে খুব খুশি হয় এবং বলে যে আপনি যে এতদিনে ব্যাপারটা বুঝেছেন এটাই বড় ব্যাপার। এবার লিলি তার ইউনিভার্সিটিতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে খবর পায় যে জেমস ফিরে এসেছে এবং তার সাথে জেমসের দেখা হয়। এবার জেমস বরাবরই লিলিকে পছন্দ করত, কিন্তু অলিভারের জন্য লিলি কখনোই জেমসকে পাত্তা দেয়নি। শেষ দিন কিন্তু জেমসই তাকে বাঁচাতে এসেছিল। তাই জন্য লিলি ঠিক করে যে এই দ্বিতীয় সুযোগে সে সব কিছু শুধরে নেবে। জেমস আসলেই খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল এবং সে প্রায়ই নানা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য বাইরে যেত। তাই জন্য জেমস বেশ কিছুদিন স্কুলে ছিল না এবং তারপর ফিরে এসেছে। জেমস তাকে দেখে বলে যে তোমাকে দেখে আজ খুব খুশি মনে হচ্ছে। লিলি বলে যে হ্যাঁ, কারণ আমি তোমাকে খুব মিস করেছি। জেমস একটু অবাক হয়ে যায় এবং বলে যে কি বললে? লিলি বলে যে কিছু না, কংগ্রাচুলেশনস, তুমি আমাদের ইউনিভার্সিটির গর্ব। জেমস বলে যে তুমিও একটুখানি চেষ্টা করলেই সেটা পারবে। এবার লিলি মনে মনে ভাবে যে অলিভারের চক্করে সে তার পড়াশোনাও পুরোই গোল্লায় উঠিয়ে দিয়েছিল। সবাই তাকে নিয়ে মজা করতো যে সে একটা গাধা, পড়াশোনা কিচ্ছু পারে না এইরকম। কিন্তু এইবার সে ভালো করে পড়াশোনা করবে। সেই সময় সেখানে অলিভার আসে এবং বলে যে এটা কে? লিলি বলে যে এটা জেমস, আমাদের ইউনিভার্সিটির ইতিহাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট। কিন্তু খুব স্বাভাবিক যে তুমি চিনবে না, কারণ তোমার আর আমার সোশ্যাল ক্লাস এক নয়। অলিভার বলে যে ওতে আমার কিছুই আসে যায় না, কিন্তু তুমি আমাকে মিয়ার সাথে ব্রেকআপ করতে বললে, তারপর তুমি আবার অন্য ছেলের সাথে কথা বলছো। লিলি বলে যে তোমার ব্রেকআপের সাথে আমার কারোর সাথে কথা বলার কি সম্পর্ক? তাছাড়া জেমস সবেতে এত ভালো, আমার তো ওর সাথেই কথা বলা উচিত, তাই না? অলিভার বলে যে লিলি, তুমি কি আমাকে রাগানোর জন্যই ওর সাথে মিশছো? লিলি বলে যে তোমাকে রাগানোর জন্য? নিজেকে এত বড় কিছু মনে করো না। তুমি হয়তো ক্লাসে ফার্স্ট হও, কিন্তু ও পুরো ইউনিতে ফার্স্ট হয়। তোমাকে যেটা বলেছি সেটা তাড়াতাড়ি করো, না হলে কিন্তু ফল খুব একটা ভালো হবে না।
এবার লিলি আর জেমস একই ক্লাসে পড়লেও তারা আলাদা বিভাগে পড়তো। মানে জেমস যেহেতু খুবই ভালো স্টুডেন্ট ছিল, তাই ভালো স্টুডেন্টদের নিয়ে একটা আলাদা সেকশন ছিল যেটার নাম ছিল রকেট স্টুডেন্টস। তো জেমস সেই রকেট সেকশনেই পড়তো। ক্লাসে যাওয়ার আগে জেমসকে লিলি জিজ্ঞাসা করে যে তুমি কি ফ্রি আছো আজকে, তুমি কি আমাকে একটু পড়াতে সাহায্য করবে। জেমস বলে যে তোমার যখনই সাহায্য দরকার আমি তখনই তোমার জন্য আছি। লিলি খুব খুশি হয় এবং ভাবে যে আগের জন্মে কি আমার মাথা খারাপ হয়ে গেছিল যে আমি জেমসকে ছেড়ে অলিভারের পিছনে পড়েছিলাম। এবার সে ক্লাসে যায়। অলিভার ক্লাসে ঢুকতেই লিলি বলে ওঠে যে সবাই শোনো, অলিভারের কিছু বলার আছে। অলিভার বলে যে তুমি কি আমাকে দিয়ে জোর করে ব্রেকআপ করাতে চাইছো। লিলি বলে যে না, তুমি কি করবে সেই চয়েসটা তো আমি তোমাকেই দিয়েছি, তুমিই বলো। এবার তখনই সেখানে মিয়া আসে এবং বলে যে তুমি আজও এরকম করছো, কালকের ঘটনায় কি তোমার শিক্ষা হয়নি। লিলির মনে পড়ে যে তার মৃত্যুর আগে অবধি অলিভারের সাথে মিয়াও তাকে সমানভাবে যন্ত্রণা দিয়েছে। লিলি মনে মনে ভাবে যে তোমাদের তো ট্রু লাভ, তাই তোমাদের সম্পর্কের 12টা আমিই বাজাবো। লিলি অলিভারকে বলে যে আমি 1 থেকে 5 গুনবো, তার মধ্যে তোমাকে যেটা বলা হয়েছে সেটা না করলে তোমার রহস্য এক্ষুনি ফাঁস হয়ে যাবে। তাই জন্য বাধ্য হয়ে অলিভার মিয়াকে বলে যে আমরা ব্রেকআপ করলাম, কারণ অবভিয়াসলি অলিভারের কাছে এই মিথ্যে পরিচয়টা বজায় রাখা বড্ড বেশি ইম্পর্টেন্ট ছিল। লিলি হাততালি দিয়ে বলে যে বাহ, আমি ভাবিনি যে তুমি ব্রেকআপও করে নেবে কিন্তু নিজের পরিচয়টা কারোর সামনে আসতে দেবে না। অলিভার চেঁচিয়ে বলে যে তুমি যা বলেছো আমি তাই করেছি, এবার আর তুমি জেমসের সাথে মিশবে না, না হলে কিন্তু আমি খুব রাগ করব। এবার অলিভার বাইরে গিয়ে দেখে যে মিয়া বসে কাঁদছে এবং সে মিয়াকে বলে যে আমি ব্রেকআপ করতে চাইনি, এই কথাগুলো আমাকে লিলি বলতে বাধ্য করেছে। মিয়া বলে ওঠে যে লিলি, কিন্তু ও তো তোমাদের কাজের লোকের মেয়ে, ও তোমাকে বলবে আর তুমি মেনে নেবে কেন। যতই ওর মা তোমাদের বাড়িতে অনেক পুরনো কাজের লোক হোক, মালিক তো তুমি। অলিভার বলে যে আসলে সত্যিটা কি বলতো, আমি তোমাকে প্রোটেক্ট করার জন্যই এটা করেছি। আসলে লিলি একটা মেন্টাল, আমি যদি ব্রেকআপের নাটকটা না করতাম তাহলে ও তোমার ক্ষতি করে দিত। কাল তো তোমার জন্মদিন, তুমি বলো কি চাও। আজকের এই ঘটনার জন্য তুমি কাল যা চাইবে আমি তাই দেব। মিয়া বলে যে তাহলে তুমি আমার জন্য তোমার বাড়িতে একটা বার্থডে পার্টির আয়োজন করো। অলিভার বলে যে আমার বাড়িতে কেন, আসলে আমি একটা ভীষণ লাক্সারিয়াস হোটেলে আয়োজন করতে পারি। কিন্তু মিয়া তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ, তোমরা এখানকার সবচেয়ে ধনী পরিবার, সাধারণ লোকেরা তো তোমাদের বাড়িতে যাওয়ারই সুযোগ পায় না, প্লিজ তোমাদের বাড়িতে করো। অলিভার ভাবে যে ঠিক আছে, ওই টাইমটা তাহলে লিলিকে কিছু ঘুমের ওষুধ দিয়ে দেব, এবং সে তার বাড়িতেই মিয়ার বার্থডে করতে রাজি হয়ে যায় এবং মিয়াকে তার বান্ধবীদের সাথে আসতে বলে। এবার পরদিন লিলি জানায় যে সে বাড়ি থাকবে না, এই অলিভারকে আর লিলিকে সরানোর জন্য আলাদা করে কিছু প্ল্যান করতে হয় না। লিলি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মিয়া এবং তার বান্ধবীদের ডেকে নেয় এবং জিয়াং পরিবারের বাড়ি ঘর দেখিয়ে খুব শো অফ করতে থাকে। অন্যদিকে আমরা লিলিকে দেখতে পাই যে কিনা জেমসের সাথে দেখা করতে এসেছিল, কারণ সেই দিন লিলিরও জন্মদিন ছিল। জেমস তার জন্য খুব সুন্দর একটা ফুলের তোড়া এনেছিল এবং সে খুব সুন্দরভাবে জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান করেছিল। লিলির খুবই স্পেশাল ফিল হচ্ছিল এবং সে ভাবে এও জেমস তার প্রত্যেক জন্মদিনে তার সাথে থাকতে চাইতো। কিন্তু লিলি তখন অলিভারের চাকরগিরি করতে গিয়ে মিয়ার জন্মদিনের হেল্পার হিসেবেই নিজের জন্মদিন কাটাতো। এবার অন্যদিকে আমরা অলিভারকে দেখতে পাই। অলিভার মিয়ার বার্থডের জন্য নানা রকম খাবার দাবারের আয়োজন করেছিল। এমন সময় ক্যারেন বলে যে অলিভার, আজ তো মিয়ার জন্মদিন, এত কিছু আয়োজন তুমি করেছো, এই পার্টিতে একটু অ্যালকোহল ছাড়া কি হয়। অলিভার বলে ওঠে যে আসলে আমাদের ওয়াইন সেলারটা রেনোভেশন হচ্ছে, তাই এখন এসব সম্ভব না। ক্যারেন বলে যে কিন্তু তোমাদের মতো ধনী লোকদের তো বাড়িতেও ডেলিভারি করা যায়, তুমি সেখান থেকে অর্ডার করো। বেলা বলে যে কিন্তু সেটা তো অনেক দামি হয়। ক্যারেন বলে যে তাতে কি, অলিভারের জন্য তো সেটা কিছুই না। মিয়াও বলে যে অলিভার প্লিজ, রোজ রোজ তো আমার আর জন্মদিন আসবে না, বার্থডে তো একটাই। অলিভার মনে মনে ভাব যে যদি আমি ওদের এখন বারণ করে দিই ওদের সন্দেহ হতে পারে, তাছাড়া লিলি তো আমাকে ওর ব্ল্যাক কার্ডটা দিয়েই গেছিল, আমি ওটাই ইউজ করব পে করার জন্য। এই বলে সে সবচেয়ে দামি 4 বোতল শ্যাম্পেন অর্ডার করে। অন্যদিকে লিলি ততক্ষণে ফিরে আসে এবং জেমস তাকে ড্রপ করতে এসেছিল। লিলি জেমসকে বলে যে তুমি কি কিছুক্ষণ আমার সাথে সময় কাটাবে, এবং তারা বাড়িতে আসে। এবার ওদিকে অলিভারের পার্টিতেও দামি শ্যাম্পেন ততক্ষণে চলে এসেছিল এবং তখনই সেখানে লিলি আসে এবং বলে যে কি হচ্ছে এখানে, তোমাদের কে ইনভাইট করলো আমার বাড়িতে, এক্ষুনি বেরিয়ে যাও।
ক্যারেন বলে যে এটা অলিভারের বাড়ি, এখানে মিয়ার জন্মদিন পালন করা হচ্ছে। তুমি চাকরানির মেয়ে হয়ে আমাদের বলবে এখান থেকে বেরিয়ে যেতে? অলিভার বলে যে এখানে মিয়ার জন্মদিন হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? তোমার পয়সায় হচ্ছে নাকি? আর তুমি এই ছেলেটাকে সাথে করে বাড়ি এনেছো কোন সাহস? লিলি বলে যে আমার বাড়ি আমি যাকে খুশি আনতে পারি, কিন্তু তোমরা কারা? তোমরা কার পারমিশনে এখানে এসেছো? ক্যারেন বলে যে লিলি, তোমার কোনো লজ্জা নেই? তুমি এটাকে নিজের বাড়ি বলছো কোন সাহসে? আর তোমার এই জিগোলো বয়ফ্রেন্ডটাকেও সাথে করে আবার এনেছো? লিলি এই কথা শুনে ক্যারেনকে ঠাস করে এক চড় মারে। ক্যারেন বলে যে তোমার এত সাহস, এবং সেও লিলিকে মারতে যায়, কিন্তু জেমস তার হাতটা ধরে নেয় এবং তাকে ঠেলে সরিয়ে দেয়। লিলি তাতে বেশ খুশি হয়। অলিভার বলে যে ইউনিভার্সিটিতে ওর সাথে প্রেম করে তোমার শান্তি হয়নি, এখন বাড়িতে এনেছো ওর সাথে শোবে বলে? লিলি বলে যে অলিভার, কি বলছো বলার আগে ভেবে কথা বলো। আজকে আমার খুব খুশির দিন, সেটা আমি তোমাকে চড় মেরে নষ্ট করতে চাই না। অলিভার একটু ঘাবড়ে যায় এবং বলে যে ঠিক আছে, আজকে মিয়ার জন্মদিন, তাই আমি তোমার উপর রাগ করব না। তুমি মিয়ার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে এখানে বসতে দেব। লিলি মনে মনে ভাবে যে আমাকে বসতে দেবে? অলিভার, এই জন্মদিনটা তোমার সারা জীবন মনে থাকবে। লিলি বলে যে ঠিক আছে, আমি যদি মিয়ার কাছে ক্ষমা চাই তুমি তোমাদের পার্টিতে আমাকে নেবে, তাই তো? কিন্তু আমি যদি ভুল না হই তাহলে এই শ্যাম্পেনটা ওয়ার্ল্ড ক্লাস ক্রুক শ্যাম্পেন। বেলা তাই শুনে বলে যে বাবা, তোমার এই জ্ঞানটাও আছে? বাড়ির চাকরানি হিসেবে অন্তত কিছু তো তুমি শিখছো। ক্যারেন বলে যে জানো মানেই তো এই না যেটা খেয়েছো। তোমার পরিবারের সারা বছরের উপার্জনের থেকেও এক বোতল শ্যাম্পেনের বেশি দাম। লিলি নাটক করে বলে যে তাই? এত দামি? তাহলে আমি যদি খাওয়ার পর পে না করতে পারি তাহলে কি হবে? ক্যারেন বলে যে আমরা পে করব কেন? আজ তো অলিভার ট্রিট দিচ্ছে। লিলি বলে যে না না, আমার খুব চিন্তা হচ্ছে। আগে অলিভার পেমেন্টটা করে দিক, তারপর আমি নিশ্চয়ই বেলার কাছে ক্ষমা চাইবো। অলিভার ভাবে যে এতদিন তো আমি লিলির কার্ডটাই ইউজ করতাম, এখনো নিশ্চয়ই ওর সামনে ইউজ করলে ও কিছুই মনে করবে না, এবং সে খুব অ্যাটিটিউড নিয়ে কার্ডটা বার করে দেয়। ব্ল্যাক কার্ড দেখেই সবাই খুব ইমপ্রেসড হয়ে যায়। অলিভার কতই না বড় লোক, কিন্তু কার্ডটা যে আসলে কার তারা তো জানতো না। লিলি বলে কার্ডটা ব্যবহার করা যাবে তো, এবং সে তখনই ব্যাংক ম্যানেজারকে কল করে এবং বলে যে আমার নামে যে ব্ল্যাক কার্ডটা আছে ওটা এক্ষুনি ব্লক করে দিন। অলিভার ভাবে যে লিলি নিশ্চয়ই মজা করছে, ও আমার সাথে এমন করবে না। তখনই বাটলার কার্ডটা সোয়াইপ করে এবং বলে যে কার্ডটা অলরেডি ব্লকড। লিলি বলে যে সে কি, তোমার কার্ডটা চলছে না কেন? বাটলার বলে যে অন্য একটা কার্ড দিতে, কিন্তু অবভিয়াসলি অলিভার কোথায় বা কার্ড পাবে? এতদিন তো সে লিলির পয়সাতেই ফুটানি করতো। অলিভার বলে যে তুমি আমার কার্ডটা কি করলে? লিলি বলে যে কি বলছো অলিভার, আমি তো আমার কার্ডটা ব্লক করলাম, তাতে তো তোমার সমস্যা হওয়ার কথা না। অলিভার বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? এত টাকা আমি কোথা থেকে দেবো? আমি কি কিডনি বেচে টাকা দেবো? লিলি বলে যে একটা কিডনিতে তো মনে হয় হবে না, দুটোই বেচতে হবে। তার সাথে মনে হয় তোমার লাংস আর হার্টটাও বেচতে হবে। আসলে লিলির মনে পড়ে যায় যে কিভাবে অলিভার আর মিয়া তার উপর অত্যাচার করে তারই অর্গ্যান পাচার করার চেষ্টা করেছিল। অলিভার বুঝতে পারে এবার সে ফেঁসে গেছে। সে সঙ্গে সঙ্গে লিলির হাত ধরে বলে যে লিলি প্লিজ আমাকে সাহায্য করো, আমি তোমার এই ধার শোধ করে দেব। লিলি বলে যে আমি পে করব, নিশ্চয়ই করব, কিন্তু তার বদলে তোমাকে ওদের তিনজনকে একটা করে ঠাস করে চড় মারতে হবে এবং এই বাড়ি থেকে বের করে দিতে হবে, তাহলে আমি নিশ্চয়ই টাকা দিয়ে দেবো। আর না হলে তুমি যাদের সাথে পার্টি করছিলে তাদের থেকে এই টাকাটা নাও। এই কথা শুনে ক্যারেন আর বেলা বলে ওঠে যে তুমি যদি পে করতে নাই পারো তাহলে অর্ডার কেন করেছিলে? আমরা কোনো টাকা দেব না। এবং অলিভার তাদের দুজনকেই ঠাস ঠাস করে চড় মারে এবং সে মিয়াকেও চড় মেরে তাদের তিনজনকেই বাড়ি থেকে বার করে দেয়। কথা মতো লিলি তার বিলটা পে করে দেয়। লিলি জেমসকে বলে যে চলো জেমস, নাটক এবার শেষ হয়েছে, আমরা চা খেতে যাই। অলিভার তখনই তাকে থামিয়ে বলে লিলি, তুমি তো এমন ছিলে না, তুমি এরকম কেন করছো ওই ছেলেটার জন্য? লিলি বলে যে জেমসের কথা বাদ দাও, তুমি বলো যে আমার টাকাটা কবে শোধ করবে। তখনই আইভি সেখানে আসে এবং অলিভারকে ক্ষমা করে দিতে বলে। অলিভার বলে যে দিদি ক্ষমা চাইতে হবে না, তোমার ওই 1,80,000 টাকা আমার দিদি মাইনে পেলেই আমি তোমাকে দিয়ে দেবো। লিলি হেসে বলে যে তোমার দিদির মাইনে? তোমাদেরকে ভালোবাসি বলে আমি তোমাদেরকে এত বেশি মাইনে দিতাম, আজ থেকে আইভির মাইনে 8,000 টাকা। অলিভার বলে ওঠে যে আমার দিদির স্যালারিতে হাত দেবে না, আমি আমার দিদির টাকা নেব না, আমি নিজের টাকা দিয়েই তোমাকে শোধ করে দেব। লিলি বলে যে তোমার টাকা কিভাবে? অলিভার বলে যে 2 দিন পর থেকে ফাইনাল এক্সাম শুরু, আমি তোমাকে প্রতিবারের মতো কোচিং দেব,
আর তার মাইনে হিসেবেই তুমি আমাকে টাকাটা দেবে। লিলি বলে যে তুমি আমাকে কোচিং দেবে, সেই ক্ষমতা তোমার আদেও আছে? অলিভার বলে যে তুমি তো এমনিতেই পাসও করতে পারো না, তাই আমি বলছি যে আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি। এক্সামের পর না হলে কাঁদতে কাঁদতে আমার কাছে এসো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। আইভি তাড়াতাড়ি গিয়ে অলিভারকে বলে যে অলিভার, তোমার উচিত লিলির মন রেখে চলা, এরকম হলে কিন্তু আমাদের বিপদ হতে পারে। অলিভার বলে যে দিদি চিন্তা করো না, আমি লিলিকে খুব ভালোভাবেই চিনি। আমার ৫ গুণার মধ্যেই ও কাঁদতে কাঁদতে আমার কাছে চলে আসবে। কিন্তু ৫ গুণার পরেও লিলি সেখানে আসে না। অলিভার বলে যে আচ্ছা বুঝেছি। তুমি জেমসের সাথে মিশে আমাকে রাগাতে চাইছো, যাতে আমি হিংসা করি। কিন্তু ওই ফাঁদে আমি পড়ব না। খালি রেজাল্টটা বেরোক, তারপর আমি দেখছি কাকে কাঁদতে হয়। অন্যদিকে লিলি জেমসকে দরজা অবধি ছাড়তে গেছিল। লিলি তাকে বলে যে জেমস, অলিভারের কথায় তুমি কিছু মনে করো না। তোমার পরিবার নিয়ে ও যা বলেছে তুমি একটু গরিব বলে সেটা আমি কখনোই মানব না। আমি ওকে উচিত শিক্ষা দেব। এরপর লিলি তাকে বিদায় জানিয়ে ভেতরের দিকে রওনা দেয় এবং জেমস তখনই বলে যে বাইরে আসো। এবং আমরা দেখতে পাই চারিদিক থেকে একাধিক লোক অর্থাৎ জেমসের কর্মচারীরা বেরিয়ে আসে এবং তার জন্য গাড়ির দরজা খুলে দেয়। অর্থাৎ আমরা বুঝতে পারি জেমসের আসল পরিচয় অন্য কিছু। সে লিলিকে সেটা জানায়নি। লিলির কাছে সে কেবলমাত্র গরিব পরিবারের একটি ছেলে। এবার আমরা পরের দিন স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে সব স্টুডেন্টরা রেজাল্ট নিয়ে আলোচনা করছিল। তারা বলছিল যে আগের বার এক্সামে তো অলিভারই ফার্স্ট হয়েছিল, মিয়া সেকেন্ড হয়েছিল এবং বরাবরের মতো লিলি লাস্ট হয়েছিল। অলিভার বলে যে লিলি, তোমার জন্যই আমাদের ক্লাসের মান এত খারাপ হয়ে যাচ্ছে, তুমি তো আবার আমার টিউটরিংও নিতে চাও না। ট্যানেন বলে যে তুমি যদি এবারেও ফেল করো তোমাকে কিন্তু স্কুল থেকে বার করে দেওয়া হবে। লিলি বলে যে আচ্ছা, পাশ করা কি খুব কঠিন নাকি? বেলা বলে যে আমাদের জন্য কঠিন না, কিন্তু তোমার জন্য খুব কঠিন। এই বলে তারা হাসতে থাকে। লিলি বলে যে তাই, তাহলে তোমাদের সবাইকে আমি বলে রাখি, এইবারের পরীক্ষায় আমি ফার্স্ট হব। এই কথা শুনে তো বাকিরা প্রচন্ড হাসাহাসি করতে থাকে। অলিভার বলে যে আমি কি ভুল শুনলাম নাকি? বেলা বলে যে তুমি না ৪০-৪২ পাও, কোনো রকমে পাশ করো আর তুমি হবে ফার্স্ট। লিলি বলে যে অলিভার, আমি তোমাকে ঋণ শোধ করার একটা চান্স দিচ্ছি। যদি তুমি ফার্স্ট হও তাহলে তোমাকে আর টাকাটা দিতে হবে না, কিন্তু যদি আমি ফার্স্ট হই তাহলে তুমি পুরো ক্লাসের সামনে আমার কাছে ক্ষমা চাইবে। অলিভার বলে ওঠে যে আমি রাজি আছি, কারণ সে তো জানতোই যে লিলি পড়াশোনায় ভালো না। ক্যারিন জিজ্ঞাসা করে যে কিন্তু অলিভার, লিলির আসল পরিচয়টা কি? আগের দিন তোমার ব্ল্যাক কার্ডটাই বা ও কিভাবে স্টপ করে দিল? এবার অলিভার তখন বলে ওঠে যে লিলি আমার বাবার অবৈধ সন্তান, তাই জন্যই আমাকে এসব সহ্য করতে হচ্ছে। বাকিরা অলিভারের দুঃখে দুঃখ প্রকাশ করে এবং বলে যে সত্যিই তোমার কত কষ্ট। অলিভার মিয়াকে বলে যে কালকের জন্য আমি সরি, আমি আসলে তোমাকে মারতে চাইনি, কিন্তু লিলি একটা সাইকো। আমি যদি ওর কথা না শুনতাম ও তোমার কোনো ক্ষতি করে দিত। খালি রেজাল্টটা বেরোক, তারপর আমি ওকে মজা দেখাচ্ছি। অন্যদিকে আমরা জেমস এবং লিলিকে দেখতে পাই। জেমস তাকে বলে যে শুনলাম তুমি নাকি অলিভারের সাথে চ্যালেঞ্জ নিয়েছো, কিন্তু তুমি তো আগে ওকে বেশ পছন্দ করতে, তাহলে এখন কি হলো? এবার তখনই সেখানে স্টেলা চলে আসে এক গাদা বই নিয়ে এবং লিলিকে দিয়ে বলে যে লিলি, এগুলো সব তোমাকে পড়তে হবে, না হলে কিন্তু তুমি পারবে না। জেমস তাকে বলে যে আমি তোমাকে সাহায্য করব পড়াশোনাতে, আমি চ্যাম্পিয়ন টিউটার আর তোমাকে একদম ফ্রিতে পড়িয়ে দেব। এবার তারা পড়াশোনা শুরু করে। লিলি মনে মনে ভাবে যে আমি আগের বার ভালো করে পড়াশোনা করিনি ঠিকই, কিন্তু পরে মা আমাকে একজন খুব ভালো টিউটারের কাছে পড়তে দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে অঙ্কে আমি খুবই ভালো এবং আমি ন্যাশনাল ম্যাথমেটিক্যাল সেন্টারে কাজও পেয়েছিলাম। কিন্তু তারপরই অলিভার আর মিয়া আমাকে মেরে ফেলে। কিন্তু ভাগ্য ভালো যে সেই সমস্ত নলেজ এখনো আমার স্মৃতিতে আছে। তাই জন্য সে এইবারেও খুব ভালো ম্যাথ করতে পারত। সে দুষ্টুমি করে একটি নোটে জেমসকে লেখে যে এই প্রশ্নটা কি হবে। এবার জেমস বুঝতে পারে না যে কি ব্যাপার এবং তখনই লিলি জেমসকে কিস করে। জেমস তো পুরোই ভ্যাবাচাকা খেয়ে যায়, কিন্তু সে খুব খুশিও হয়। যাই হোক, এবার আমরা এক্সামের দিনের দৃশ্য দেখতে পাই। এক্সামের পেপার দেওয়ার সাথে সাথেই অলিভার আর মিয়া হাসতে থাকে যে লিলি তো কিছুই পারবে না। লিলি তাদেরকে ইশারা করে যে তোমরা এবার খতম এবং সে এক্সাম দিতে শুরু করে এবং সবার আগেই তার লেখা শেষ হয়ে যায়। অলিভার তাকে বলে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিছুই কি পারোনি নাকি? আমি তো ইচ্ছা করেই ২-৪টে ভুল করেছি, যাতে তোমাকে বেশি এম্বারেসড না হতে হয়। সবাই অলিভারের কথা শুনে হাসাহাসি করতে থাকে। লিলি বলে যে চিন্তা করো না, এই এক্সামে আমি ফুল মার্কসই পাবো।
ক্যারেন হাসতে হাসতে বলে যে ওই শুয়োরের বুদ্ধি নিয়ে তুমি ফার্স্ট হবে। স্যার এসে লিলিকে বলে যে লিলি, আমি কিন্তু তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এইবার যদি তুমি ফেল করো তাহলে কিন্তু স্কুল থেকে তোমাকে বার করে দেওয়া হবে। লিলি বলে যে স্যার আপনি নিজেই চেক করে নিন। এবার স্যারও চেক করে দেখেন যে হ্যাঁ, লিলি তো পুরোটাই কমপ্লিট করেছে। টিচার বলে যে ঠিক আছে, আমি তোমাদের সবার পেপার চেক করে জানাবো। লিলি এক্সাম হল থেকে বেরিয়ে দেখে জেমস তার জন্য অপেক্ষা করছে। সে জেমসকে কনফিডেন্টলি বলে যে আমি ১০০-তে ১০০ই পাবো। এবার আমরা দেখতে পাই স্যার তাদের এক্সাম পেপার চেক করে ক্লাসে আসেন। ক্যারেন বলে যে স্যার সবার কথা বাদ দিন, আপনি আগে লিলি আর অলিভার কত পেয়েছে সেটা বলুন। স্যার বলে যে অলিভার খুবই ভালো পেয়েছে, সে ১০০-তে ৯৬ পেয়েছে। সবাই হাততালি দিয়ে ওঠে যে অলিভার তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু লিলি কত পেয়েছে। স্যার বলেন যে লিলি সত্যিই আমাকে অবাক করে দিয়েছে, কারণ লিলি ১০০-তে ১০০ পেয়েছে। সবাই অবাক হয়ে যায়। ক্যারেন বলে যে এতদিন যে পাসই করতে পারতো না, সে ১০০ পেয়ে গেল। স্যার বলে যে আমিও সত্যিই অবাক, কিন্তু লিলি সব অঙ্ক খুব ভালোভাবে সলভ করেছে। এমনকি এক একটা অঙ্ক তো সে একাধিক মেথডেও সলভ করে দেখিয়েছে। মিয়া বলে যে স্যার, আমি লিলির সাকসেসে খুবই খুশি হয়েছি, কিন্তু আমার একটু অদ্ভুত লাগছে যে পড়াশোনায় একদমই ডাব্বা একটা মেয়ে হঠাৎ করে কি করে ১০০-১০০ পেয়ে গেল। এটা একটু অদ্ভুত না? আচ্ছা, ও চিটিং করেনি তো? সবাই বলতে থাকে যে হ্যাঁ, ও নিশ্চয়ই চিট করেছে। অলিভার বলে যে স্যার, আপনি কি বিশ্বাস করেন যে লিলি ১০০ পেতে পারে? ওর পেপারটা ক্যান্সেল করে দেওয়া হোক। সবাই বলতে থাকে যে ওকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হোক। লিলি বলে যে তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি চিটিং করেছি? অলিভার বলে যে শুধু আমি না, ক্লাসের সবাই বিশ্বাস করে যে তুমি চিটার। এবার তখনই তাদের ক্লাসে জেমস আসে এবং বলে যে আমি বিশ্বাস করি লিলি চিটিং করেনি। আমি ওর হয়ে গ্যারান্টি দিতে পারি যে ও চিট করেনি। টিচার বলে যে তাহলে এক কাজ করা যাক, লিলি তুমি সবার সামনে আরও একবার এই এক্সামটা দাও, তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে তুমি আসলেই পড়াশোনায় ভালো কিনা। লিলি বলে যে নিশ্চয়ই। এইবার তাকে রকেট ক্লাসের একটি পেপার সলভ করতে দেওয়া হয়, যেটা ওই এক্সামের থেকেও আরো ৩ গুণ কঠিন ছিল, এবং লিলি সেটাও ফটাফট সলভ করতে শুরু করে দেয়। ততক্ষণে সেখানে লিলিদের স্কুলের ডিরেক্টরও চলে আসে এবং তারা খুবই ইমপ্রেসড হয়, কারণ এই পেপারটাতেও সে ১০০-১০০ পেয়েছিল। ডিরেক্টর বলে যে তুমি সত্যিই জিনিয়াস, তোমার এই ক্লাসে না, তোমার তো রকেট ক্লাস থাকা উচিত, এবং তাকে রকেট ক্লাসে ট্রান্সফার করে দেওয়া হয়। তার বন্ধু স্টেলা তার জন্য খুবই খুশি হয়, কিন্তু বাকিরা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। টিচাররা চলে গেলে লিলি অলিভারকে বলে যে অলিভার, তোমার চ্যালেঞ্জটা মনে আছে তো? আমি কিন্তু সারা জীবন তোমার পরিচয় সবার থেকে লুকোতে পারবো না। বাকিরা বলে ওঠে কিন্তু অলিভার তো জিয়াং বংশেরই সদস্য, ওর আবার আসল পরিচয় কি? অলিভার চেঁচিয়ে ওঠে যে লিলি, তুমি মুখ খুললে কিন্তু ভালো হবে না। লিলি বলে যে ঠিক আছে, মুখ আমি খুলবো না, তাহলে আমার টাকাটা ফেরত দিয়ে দাও। আর জিয়াং বংশের ছেলের কাছে এইটুকু টাকা তো কোনো ব্যাপারই না। আর টাকা যদি না দিতে পারো তাহলে কথা মতো সবার সামনে আমার কাছে ক্ষমা চাও। ক্যারেন বলে ওঠে যে অলিভার, ওই টাকাটা তুমি ওর মুখে ছুঁড়ে মারো। লিলি বলে যে অলিভার, তাড়াতাড়ি ঠিক করো কি করবে। অলিভার বলে যে লিলি, তুমি আমাকে এইভাবে বুলি করতে পারো না। লিলি বলে যে তাই আমি বুলি করছি? বুলি কোথায়, আমি তো শুধু আমার পাওনা টাকাটা ফেরত চাইছি। সেটা যদি তুমি না দিতে পারো তাহলে কিন্তু আমাকে পুলিশে রিপোর্ট করতে হবে। আর রিপোর্ট করলে তোমার আসল পরিচয় কিন্তু সবাই জেনে যাবে। আমার ধৈর্য পরীক্ষা নিও না, আমি ১ থেকে ৫ গুনবো, তার মধ্যে টাকাটা দিতে না পারলে সবার সামনে ক্ষমা চাও। অলিভার টাকা কোথায় বা পেত, তাই সে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়। মিয়া বলে ওঠে যে অলিভার জিয়াং পরিবারের ছেলে, তুমি ওর সাথে এমন করতে পারো না। লিলি বলে যে তোমার কি মাথা মোটা? আমার কথায় ও তোমার সাথে ব্রেকআপ করলো, তোমাকে চড় মেরে বাড়ি থেকে বার করে দিল, এমনকি আমার সামনে ক্ষমাও চাইছে। তোমাদের এখনো মনে হয় যে ও জিয়াং ফ্যামিলির বড় ছেলে? মিয়া বলে যে এটা কিভাবে সম্ভব? অলিভার, তুমি সবাইকে সত্যিটা বলো। অলিভার তখন শয়তানি করে বলে যে তাহলে আমি সবাইকে সত্যিটা বলছি, লিলির আসলে মানসিক সমস্যা আছে, ও পাগল। আমি যদি ওর এইসব সহ্য না করি তাহলেও কাউকে মার্ডারও করে দিতে পারে। ক্যারেন বলে যে ও আচ্ছা, তাহলে লিলির ডিলিউশন হচ্ছে যে ওই জিয়াং ফ্যামিলির মালিক। মিয়া বলে যে হ্যাঁ, ও যাতে ঠিক থাকে সেই জন্যই অলিভার সব কিছু মেনে নেয়। বেলা বলে যে তাহলে তো লিলিকে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই বলে সে লিলিকে এক চড় মারে। অলিভার বলে যে লিলি, আমাকে দোষ দিও না, তুমি কিন্তু নিজেই তোমার এই পরিস্থিতির জন্য দায়ী। লিলি বেলাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমাদের আমি মজা দেখাচ্ছি, দাঁড়াও।
এই বলেই সে জিয়াং গ্রুপের মালিক অর্থাৎ তার মাকে কল করে এবং বলে যে মা তাড়াতাড়ি আমার স্কুলে এসো। এই কথা শুনেই অলিভারের মুখ ছোট হয়ে যায়। লিলি বলে যে কি হলো অলিভার, তোমার মুখ ছোট হয়ে গেল কেন? তুমি তো জিয়াং বংশের ছেলে, তোমার মাকেই তো কল করলাম। মিয়া বলে ওঠে যে জিয়াং গ্রুপের প্রেসিডেন্ট তোমার কল ধরবে? তোমার এত ক্ষমতা আছে? কারেন বলে যে তোমার মতো পাগলা কুকুরকে না এখনই পাগলা গারদে ঢোকাতে হবে। এবার এই বলে তারা লিলিকে সবাই মিলে ধরার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে লিলির মা হাজির হয় এবং বলে যে কি হচ্ছে এখানে। এবং তিনি এসে বেলা, ক্যারেন এবং মিয়াকে ঠাস ঠাস করে চড় মারেন। তিনি অলিভারকে ঠাস করে চড় মেরে বলেন যে আমি কিছু মাসের জন্য বিদেশে গেছি, আর তার মধ্যেই আমার মেয়ের এই অবস্থা। ও তোমাকে ভালোবাসতো ছোটবেলা থেকে, তোমাকে বাড়িতে থাকতে অবধি দিয়েছিল, আর তার প্রতিদান নেই। এবং তিনি তার লোকদের হুকুম দেন যে এই ৪ জনকে স্কুল থেকে বার করে দেওয়া হয় এবং তারা যাতে অন্য কোনো স্কুলের সুযোগও না পায়, এমনকি এই জেলাতে কোনো চাকরিও না পায় সেই ব্যবস্থা তিনি করেন। লিলির বডিগার্ডরা অলিভারকে ভালো করে পিটুনি দেয় এবং সেখান থেকে তাড়িয়ে দেবার বন্দোবস্ত করে। অলিভার ক্ষমা চাইতে চাইতে লিলির কাছে আসে এবং বলে যে আমাকে আরও একটা সুযোগ দাও প্লিজ। লিলি বলে যে আর একটা সুযোগ? তুমি কখনো আমাকে একটাও সুযোগ দিয়েছো? তার মনে পড়ে যে ছোটবেলায় ঠিক এইভাবেই অলিভার তার কাছে হাঁটু গেড়ে এসেছিল একটা সুযোগের জন্য, এবং সেই সুযোগ দেওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল লিলির কাছে। তাই জন্য সে অলিভারকে আর কোনো সুযোগ দেয় না। লিলি বলে যে ওর হাত পা ভেঙে ওকে এখান থেকে তাড়িয়ে দাও, এবং আইভিকেও তারা বাড়ি থেকে তাড়িয়ে দেয়। লিলি তার এবং অলিভারের ছবিটা ছিঁড়ে ফেলে দেয় এবং সে মনে মনে ভাবে যে ওই ডাস্টবিনে থাকাটাই ও ডিজার্ভ করে। এরপর আমরা দেখতে পাই যে লিলি এবং জেমসের সম্পর্ক খুব সুন্দরভাবে এগোতে থাকে এবং তারা একে অপরকে খুব ভালোবাসতো। তারা প্রতিদিন একে অপরকে খুব স্পেশাল ফিল করাতো এবং লিলিও এতদিনে বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা পেতে কেমন লাগে। তারা তাদের রিলেশনের ১০০ দিন খুব সুন্দরভাবে সেলিব্রেট করে এবং সেইখানে সেলিব্রেট করতে গিয়েই লিলি প্রচুর ড্রিঙ্ক করে ফেলে এবং সে ড্রিঙ্ক করে সে বাড়িতে আসে। জেমস তাকে বাড়িতে ছাড়তে এসেছিল এবং তখনই লিলির মা তাদের সম্পর্কের কথা জেনে যায়। কিন্তু লিলির মাও জেমসকে খুবই পছন্দ করে এবং তাদের সম্পর্ক মেনে নেয়। এমনভাবে সুন্দর করেই তাদের দিন কাটছিল। এমনই হঠাৎ একদিন অলিভার খোঁড়া পা নিয়ে লিলির সামনে আসে এবং বলে যে আমি জানি আমি ভুল, কিন্তু আমাদের সম্পর্কের খাতিরে আমাকে তুমি একবার ক্ষমা করে দাও। লিলি বলে তোমার কি গন্ডারের চামড়া, তোমার লজ্জা করলো না আমার সামনে আসতে? অলিভার বলে যে তুমি আমার জীবনটা বরবাদ করেছো, তুমি মিয়ার সাথে আমাকে ব্রেকআপ করিয়েছো, তুমি আর কি চাও আমার থেকে? লিলি বলে যে আমি চাই তুমি মরে যাও। তখনই অলিভার বলে যে তাহলে চলো আমরা একসাথে মরি, এবং সে একটা ছুরি বার করে এবং লিলির দিকে হামলা করতে যায়। কিন্তু তখনই সেখানে জেমস চলে আসে এবং সেই ছুরির আঘাতটা জেমস নিজের পিঠে নেয়। জেমসের সিকিউরিটিরা তখনই সেখানে এসে অলিভারকে ধরে নিয়ে যায় এবং তাকে সারা জীবনের জন্য জেলে বন্দি করা হয়। লিলি খুবই কষ্ট পায় কারণ তার একটা ভুলের জন্য জেমসকে এই আঘাতটা সহ্য করতে হলো। সে জেমসের পিঠে মলম লাগিয়ে দিচ্ছিল। সে ছলো ছলো চোখে জেমসকে বলে যে জেমস, ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না, আমার জন্য তোমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমি কিন্তু আগে কখনো বুঝতাম না যে তুমি এতটা ভালোবাসো আমাকে। জেমস বলে যে দেখো তোমার দোষ না, জীবনে আসলে মানুষের অনেক চয়েস আসে, কিছু কিছু মানুষ কিছু কিছু চয়েস ভুল করে ফেলে, কিন্তু তাতে তাদের জীবন নষ্ট হয়ে যায় না। তুমি ভাবো যে তুমি একটা নতুন জীবন শুরু করেছো এবং সেটা খুবই ভালো হবে। লিলির তখন হঠাৎই মনে হয় যে আচ্ছা জেমস, ওই যে সিকিউরিটি গার্ডগুলো এসেছিল, ওরা হঠাৎ কোথা থেকে এলো? জেমস তখনই মিথ্যে করে বলে যে আসলে আমি ওদের রাস্তাতেই দেখেছিলাম, তাই ওখান থেকেই ডেকে এনেছিলাম। এই সময় জেমস তাকে বলে যে এইসব কথা ছাড়ো, তুমি তোমার কেরিয়ার নিয়ে চিন্তা করো। আমি জানি তুমি অঙ্কে খুবই ভালো, তাই আমি তোমাকে সাজেস্ট করব তুমি এআই অ্যালগোরিদম নিয়ে পড়াশোনা করো, কারণ এটা ফিউচারে কিন্তু খুবই বড় হতে চলেছে। এবং লিলি জেমসের কথা মতো সেই বিষয় নিয়েই পড়াশোনা করে। এবার লিলি ফায়ারফ্লাই গ্রুপ বলে একটি কোম্পানিতে তার একটি চাকরির ইন্টারভিউ দিতে গেছিল। কিন্তু ইন্টারভিউ দিতে ঢুকেই তার সাথে একটি লোকের ধাক্কা লাগে এবং ধাক্কা লেগে লোকটির জুতোতে তার হাতের ড্রিঙ্ক একটু পড়ে যায়। কিন্তু লোকটি খুবই রুডলি বলে যে এক্ষুনি আমার জুতো পরিষ্কার করো। লিলি বলে যে এতে আমার কোনো দোষ ছিল না, তাই আমি ক্ষমাও চাইবো না, জুতোও পরিষ্কার করব না। লোকটি আসলে সেখানকার ম্যানেজার ছিল, তাই জন্য সে প্রচন্ড অ্যাটিটিউড দেখায় এবং বলে যে ঠিক আছে, তুমি তো ইন্টার্ন, তোমাকে আমি দেখে নিচ্ছি। এবার লিলি যখন ইন্টারভিউ দিতে যায় সে দেখে যে ইন্টারভিউ বোর্ডে সেই লোকটিই বসে আছে, এবং তখনই সেখানে ইন্টারভিউ দিতে আসে মিয়া। মিয়া যে কিনা স্কুল থেকে পাশও করতে পারেনি, সে ইন্টারভিউ দিতে এসেছিল।
ম্যানেজারটি লিলিকে দেখেই বলে যে তোমার সাথেই না আমার সকালে ঝামেলা হয়েছিল, তোমাকে এখনই ইন্টারভিউ বোর্ড থেকে বার করে দেওয়া হলো এবং মিয়া তোমাকেই সিলেক্ট করা হলো। ম্যানেজারের অ্যাসিস্ট্যান্টই তাকে বোঝানোর চেষ্টা করে যে লিলি কিন্তু অনেক বেশি ওভার কোয়ালিফাইড। সে এআই নিয়েই পড়াশোনা করেছে এবং একটা টপ ইউনিভার্সিটির খুবই ভালো স্টুডেন্ট সে। মিয়া সেই তুলনায় তেমন কিছুই না। কিন্তু ম্যানেজারটি তবুও মিয়াকেই সুযোগটা দেয়। এবার তখনই খবর আসে যে তাদের কোম্পানির একটি অ্যালগোরিদম কোডিংয়ে কিছু ভাইরাস অ্যাটাক করেছে। লিলির এই বিষয়তেই স্পেশালাইজ ছিল। লিলি মনে মনে ভাবে যে আচ্ছা, মিয়াকে চাকরি দেয়া হলো, এবার আমি দেখবো যে ও কি করে এটা ঠিক করে। ম্যানেজার মিয়াকে বলে যে তুমি তো এটা নিয়ে পড়াশোনা করেছো, তাহলে তাড়াতাড়ি ঠিক করো। কিন্তু মিয়া তো আসলে এই বিষয়ে তেমন কিছুও জানতো না। মিয়া কিছুক্ষণ কোডিং করার পরই বুঝতে পারে যে এটা তার পক্ষে সম্ভবই না। সে ম্যানেজারকে বলে যে আসলে এই সিস্টেমটাতেই গন্ডগোল আছে, এটা আমি কেন, এটা কেউই ঠিক করতে পারবে না। তখনই লিলি বলে যে তাই নাকি, তাহলে আমি ঠিক করে দেখাচ্ছি, তুমি আমার থেকে শিখে নাও যে কিভাবে ঠিক করতে হয়। ম্যানেজারটি বলে যে তুমি ঠিক করবে। মিয়া ম্যানেজারকে কানে কানে বলে যে দেখুন না, যদি ওটা খারাপ হয়ে যায় আমাদের তো এই দোষটা কারোর উপর চাপাতে হবে। তাই জন্য আমরা লিলিকেই সুযোগ করে দিই। ও ভুলভাল যা কিছু করবে এই পুরো ঘটনার দোষ আমরা ওর উপরই চাপাবো। ম্যানেজারও মিয়ার কথা মতো লিলিকে বিষয়টা ঠিক করার সুযোগ করে দেয়। কিন্তু সে জানতো না যে লিলি সত্যিই এই বিষয়ে একজন জিনিয়াস ছিল এবং লিলি পুরো বিষয়টা কোডিং করে সলভ করে দেয়। ম্যানেজার ভাবে যে তাহলে তো সত্যিই এই মেয়েটার কিছু গার্ডস আছে এবং ম্যানেজার লিলিকেও কোম্পানিতে রিক্রুট করে। কিন্তু মিয়া তখনও হার মানেনি। মিয়া কিছুক্ষণ পরেই আবার ল্যাপটপে গিয়ে সেই কোডিংটা একটু একটু বদলে দেয় এবং ডিলিট করে দেয়। যার ফলে ফায়ারফ্লাই গ্রুপের পুরো কোম্পানির অ্যালগোরিদমই গন্ডগোল হয়ে যায়, যার ফলে তাদের কোম্পানিতে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হতে পারে। মিয়া এবার লিলিকে বুলি করতে শুরু করে যে তোমার জন্যই এই কোম্পানি লক্ষ লক্ষ টাকা হারাবে, আর এই টাকাটা তোমাকেই দিতে হবে। কেমন কোডিং করলে তুমি যে সেটা আধ ঘন্টাতেই খারাপ হয়ে গেল? লিলি বলে যে আমি যখন ছিলাম না তখন যে কেউ কিছু করেনি তার কি গ্যারান্টি। মিয়া তাকে আরো অপমানজনক কথা বলতে থাকে এবং তখনই লিলি তাকে ঠাস করে এক চড় মারে। ম্যানেজার তখন সেখানে এসে মিয়ার পক্ষ নেয় এবং বলে যে আমার সামনে তুমি এত অ্যারোগেন্ট বিহেভ করছো, লিলি তোমার জেলও হতে পারে কারণ তুমি আমাদের কোম্পানির এত এত টাকার ক্ষতি করিয়েছো। কিন্তু তখনই সেখানে আসে জেমস এবং আমরা জানতে পারি যে ফায়ারফ্লাই গ্রুপের সিইওই হচ্ছে জেমস এবং তারা চায়নার বিশাল বড় একটা কোম্পানি। জেমস এতদিন নিজের পরিচয় দেয়নি কারণ এটা তাদের পরিবারের একটা প্রোটোকল ছিল, যাতে সে সেফ থাকে তাই জন্য। জেমস সঙ্গে সঙ্গে মিয়াকে সেখান থেকে বার করে দেয় এবং বলে যে তোমার বয়ফ্রেন্ড যে জেলে রয়েছে এবার তোমাকেও সেই জেলেই ঢোকানো হবে এবং সে ম্যানেজারটিকেও সেখান থেকে ফায়ার করে দেয়। লিলি প্রথমে একটু অভিমান করে যে জেমস কেন এতদিন তাকে তার আসল পরিচয় দেয়নি, কিন্তু শেষ অবধি সে খুশি হয়। এবং এই ড্রামার শেষ সিনে আমরা দেখতে পাই যে জেমস আর লিলি দুজনে ম্যারেজ ব্যুরোতে গিয়ে বিয়ে করে নেয় এবং এখানেই আমাদের ভীষণ সুন্দর মিষ্টি রোমান্টিক চাইনিজ ড্রামাটা শেষ হয়। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমাদের কি ধরনের চাইনিজ ড্রামা সবচেয়ে ভালো লাগে, রোমান্টিক নাকি ফ্যান্টাসি নাকি হিস্টোরিক্যাল, কি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। সেই রকম ড্রামা নিয়ে আমি পরের ভিডিওতে হাজির হব। আর এই চ্যানেলে আমি যেহেতু অনেক কোরিয়ান আর চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমার ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।